এইভাবে মাথা নিচু করা আমাদের কাজ নয়, না ভয় পাওয়া। সিআইডির ডিকশনারিতে ভয় নামক শব্দটা নেই। এই নিয়ম মনের মধ্যে গেঁথে নাও, বুঝেছ ইডিয়েট কোথাকার? আমাদের লাইফে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের কাজের কাছে মূল্যহীন, স্রেফ মূল্যহীন, বুঝেছ? সিআইডিতে সিআইডিতে আসার মানে সকল প্রতিবন্ধকতা থেকে নিজেকে মুক্ত করে শুধু দেশের আর দেশের মানুষগুলোর জন্য ভাবা। শপথে নেয়া সব উচ্চারিত বাক্যগুলো কি ভুলে খেয়ে ফেলেছ? আমার মাথায় আসছে না তোমরা। এসিপি আকরাম হাসান হৃদের কাছে গেলেন। হৃদের কাছে গিয়ে হৃদকে চেয়ারে বসিয়ে দিয়ে বললেন, কুল ডাউন হৃদ, কুল ডাউন, মাথা ঠান্ডা করো। যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন গ্যাংটাকে কীভাবে ধরা যায় আর তাদের নেক্সট পরিকল্পনা সম্পর্কে আমাদের জানতে হবে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল হৃদ। নিজের শান্ত করে টেবিলের দিকে তাকিয়ে বলল, জাভেদ, তোমাকে আমি বলেছিলাম সুসাইড স্কোয়াড সম্পর্কে খোঁজ নিতে। জাবিদ এগিয়ে এলো। অবশেষে ঝড় থেমেছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল। হৃদের সামনে একটা ফাইল দিয়ে বলল, স্যার, গ্যাংটা অনেক দিন ধরে একটু একটু করে তৈরি হয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এর আগে জাস্ট চুরি কিডন্যাপিংই করতো, কিন্তু বর্তমানে এরা বোমা বিস্ফোরণ করছে। আর ওই বোমা কিন্তু ওরা কোথাও থেকে আনাচ্ছে না। ওই দলের লিডার নাইমা জান্নাত তনি, এক সময়কার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, নতুন নতুন রিসার্চ করতে অনেক আগ্রহ। সায়েন্টিস্ট হতে চেয়েছিল তনি, কিন্তু তনির ঝুঁকিপূর্ণ রিসার্চ করার ফলে একে বের করে দেওয়া হয়। এরপর থেকেই মনের মধ্যে চাপা ক্ষোভ দেশবাসীর প্রতি, যেটা নেহাতি অকারণ। তনির পরিবারের লোকদের কাছ থেকে খবর পেয়েছি তনির নাকি মাথায় সমস্যা দেখা যাচ্ছিল, যা দিন দিন বেড়েই চলছিল। তাই ওর পরিবার থেকে মেন্টাল অ্যাসাইলামে পাঠায়, কিন্তু সেখান থেকেও পালিয়ে যায় সে। তার পরিবার তার অনেক খোঁজ করে, তাকে পায়নি। থানায় মিসিং ডায়েরিও করেছে ওর বাবা মা। কথায় আছে যে নিজেকে লুকিয়ে রাখতে চায়, তাকে খুঁজে পাওয়া যায় না। তন্নির ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। তারপর থেকে তন্নি আরও রিংস হয়ে ওঠে। তার ফ্রেন্ড নিলয়ের সাহায্য নিয়ে তৈরি করে সুইসাইড স্কোয়াড গ্যাং। আর তার ভয়ঙ্কর রিসার্চের সফলতা স্বরূপ সে দিনে দিনে আরও শক্তিশালী বোমা বানাচ্ছে, আর সেগুলোই বিস্ফোরণ করা হচ্ছে। তনি তার কাজের শীর্ষে পৌঁছানোর জন্যই পারমাণবিক বোমার ব্লুপ্রিন্টটা হাতে পেতে চাইছে, আর সেই জন্যই আপনাকে কিডন্যাপ করা। হৃদ যেন সন্তুষ্ট হলো জাবিদের দেওয়া ইনফরমেশনে। মাথা ঠান্ডা হলো তার। ভোরের দিকে তাকিয়ে বলল, কিউরারে পয়জন সম্পর্কে কি জানতে পেরেছো? ভোর হৃদের দিকে একটা ডকুমেন্ট দিয়ে বলল, স্যার, কিউরারে আমাদের দেশে একটা ঔষধ তৈরির জন্য আনা হয়েছিল। এটা ঢাকার একটা পয়জন রিসার্চ ল্যাব, ন্যাশনাল পয়জন সেন্টার রাখা হয়েছিল, কিন্তু 15 দিন আগে এটা চুরি হয়ে গেছে। আর সেই সুসাইড স্কোয়াডে গ্যাংটা যে কোম্পানিতে বোমা বিস্ফোরণ করে সেই কোম্পানির গেটে সিকিউরিটি গার্ডদের আগে টার্গেট করে। আর সেই গার্ডের পরিবর্তে তাদের দলেরই একজন সেখানে গার্ড হিসেবে গিয়ে কোম্পানির খুঁটিনাটি সম্পর্কে খোঁজ দেয় গ্যাংয়ের লোকদের। আর ওই গার্ডকে তাড়াতাড়ি সরিয়ে ফেলার সহজ উপায় হিসেবে এরা কিউরারের পয়জন ব্যবহার করে। ভোরের কথা শেষ হতেই শিশির বলল, জি স্যার, ফরেন্সিক ল্যাবে যে লোকটার বডি ছিল সেই লোকটা ওই কেএস কোম্পানি গার্ড ছিল, যাকে কিউরে বিষে মারা হয়েছে। এক এক করে সবগুলো ডকুমেন্ট চেক করলো হৃদ। ডকুমেন্টের দিকে দৃষ্টি রেখে বলল, জাভেদ, ঢাকার ম্যাপটা এইদিকে নিয়ে এসো। হৃদের বলতে দেরি, কিন্তু জাবিদের হাজির করতে দেরি না। সঙ্গে সঙ্গে টেবিলের উপর ঢাকার ম্যাপটা রেখে টেবিলের চারপাশে গোল হয়ে দাঁড়ালো হৃদ, এসিপি আকরাম হাসান, জাবিদ, ভোরা, শিশির। টেবিল থেকে একটা মার্কার পেন নিয়ে হৃদ ম্যাপে ম্যাকিং করতে লাগলো। নিরেট মাথায় দাঁড়িয়ে আছে জাবিদ, ভোর, শিশির। তাদের মাথায় কিছুই ঢুকছে না, তবে তাদের আর বেশি মাথায় চাপ দিতে হলো না। তার আগেই হৃদ বলল, গত সপ্তাহে যে 3 বোমা বিস্ফোরণ হয়েছে সেই 3টা কোম্পানি অনেক বড় দেশের অর্থব্যয়ের ভূমিকা রাখে। ফার্স্ট যে কোম্পানিতে বোমা বিস্ফোরণ হয় সেটা মিরপুর রোডের উত্তরে, তারপরেরটা একই রোডের দক্ষিণে। কোম্পানি দুইটির বিস্ফোরণ হয় এই রোডেরই সম্পূর্ণ অপোজিট সাইডে, একই রোডের উত্তর থেকে দক্ষিণ দিকের কোম্পানিতে। তার মানে বুঝতে পেরেছ নেক্সট অ্যাটাক কোন দিকে হবে? গভীর ভাবনায় সকলে। এদের মধ্যে হঠাৎই এসিপি আকরাম হাসান বললেন, তার মানে নেক্সট অ্যাটাক হবে
উত্তরার দিকের কোম্পানিগুলোতে, কিংবা এই চত্বরের এই অপোজিট সাইডের কোম্পানিগুলোতে? হৃদ তখন এসিপির আকরাম হাসানের দিকে তাকিয়ে বলল। রাইট স্যার, আপনি একদম ঠিক ধরেছেন। মার্কার রেখে হৃদ বসা থেকে উঠে পকেটে হাত গুজে সামনে এগিয়ে আস্তে আস্তে বলল। জাভিদ, তুমি উত্তরার দিকে কয়টা বড় বড় কোম্পানি আছে সবগুলোর লিস্ট আনো ইমিডিয়েটলি। আর ভোর, তুমি বসুন্ধরার দিকের গুলো দেখো। শিশির, তুমি দেখবে এদের মধ্যে কোন কোম্পানির সিকিউরিটি গার্ড নিখোঁজ কিংবা মারা গেছে। সবগুলো কোম্পানিতে কঠোর গার্ডের ব্যবস্থা করতে বলো, সকলকে সতর্ক থাকতে বলো। রিপোর্টার ডেকে বোমা বিস্ফোরণের সম্পর্কে একটা ব্রিফিং করো। বড় বড় কোম্পানির কাছে বড় সন্দেহজনক কাউকে দেখলে যেন সাথে সাথে আমাদের কল করে। অ্যাম আই ক্লিয়ার? তিনজনেই সমস্বরে বলল। ইয়েস স্যার। তিনজনে চলে যেতেই বাঁকা হাসলো হৃদ। কি জানি মনে তার কি বুদ্ধি চলেছে। আজ 2 দিন পর অফিসে আসলো রিধি। অসুস্থ হওয়ার ফলে মা বড়মার জন্য অফিসের নামটাও মুখে আনতে দেওয়া হয়নি তাকে। আপন মানুষগুলো বুঝি এমনই হয়, স্পেশালি মায়েরা। কি দিয়ে গড়া তারা, এত কেন মমতা তাদের মাঝে? প্রশ্ন জাগলো রিধির মনে। আসলেই সে ভাগ্যবতী যে এইরকম একটা পরিবারে তার জন্ম। রিধির ভাবনার মাঝেই ড্রাইভার গাড়ি থামালো পার্কিং লটে। বরাবরের মতো অফিসের গেটআপে হাজির সে। তবে মনের ভিতর কোথাও একটা হাহাকার, কিছু একটা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। সব থেকেও যেন কি যেন নেই তার কাছে। বুকটা যেন পুড়ে যাচ্ছে তার দহনে। আচ্ছা, মানুষটা এত শক্ত হৃদয়ের কেন? তাকে ভাবতে গেলে ভাবনার কোনো কুল কিনারা পায় না রিধি। সর্বত্র যেন অথৈ সাগর। না চাইতেও চোখের কার্নিশে এক ফোঁটা পানি চলে এলো। এই দূরত্ব তার চিত্তকে অবধি নাড়িয়ে দিচ্ছে যেন। রিধি গাড়ি থেকে নামতেই 5-6 জন গার্ড ঘিরে ধরলো তাদের। এতে রিধির বিরক্তি বাড়ল কয়েক গুণ। কটাক্ষপূর্ণ স্বরে বলল, আপনারা এখানেই থাকুন, আমি একাই যেতে পারবো। গার্ডদের মধ্যে একজন বলে উঠল। ম্যাম, রিচ স্যার আমাদের সবসময় আপনার সাথে থাকতে বলেছেন। ধক করে হৃদয়ের জ্বলন্ত অগ্নির শিখাটা যেন দাউ দাউ করে জ্বলে উঠল রিধির মনে। সে সাথে নেই, অথচ তার নামের অস্তিত্ব সর্বদা তার আশেপাশে। এ কেমন দহন! শান্তশিষ্ট রিধি নিজের রাগটা দমিয়ে রাখতে না পেরে বলল, আপনাদের রিচ স্যার যখন এতই আমার জন্য চিন্তা, তাহলে তাকেই আসতে বলুন। শুধু শুধু তার লেজরদের আমার কাছে পাঠিয়ে আমাকে বিরক্ত করতে না করে দেবেন। রাগের লেশ মাত্র রিধির সর্বাঙ্গে। বড় বড় পা ফেলে অফিসে ঢুকতে উদ্যত হলো। গার্ডরা রিধির কথার ধাঁচে চুপসে গেল। বরাবর শান্ত মেজাজের রিধি কখনো গার্ডদের সাথেও শক্ত কণ্ঠে কথা বলেনি। তার কথার মাঝে এক টুকরো হাসি নিহিত থাকে সব সময়। কথার স্বর সব সময় নরম। তবে আজ হঠাৎ রিধির এমন কটাক্ষ কণ্ঠে দমে গেল গার্ডরা। ফোন লাগালো কাঙ্ক্ষিত নাম্বারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, রিধি ম্যাম খুব রেগে আছেন। অপর পাশ থেকে মুচকি হাসল হৃদ। এ হাসির মানে কেবল সেই জানে। সে নিজেও জানে না কেন মেয়েটাকে এত পুড়াচ্ছে সে, কেন তাকে ধরা দিচ্ছে না। তবে এই লুকোচুরি খেলাটা তীব্রতার হয়ে উঠছে রিধির কাছে। সে তো অভিমানী। হৃদ কি তা বুঝতে পারে? হয়তো হ্যাঁ, কিংবা না। ফোন স্ক্রল করতে করতে অফিসে প্রবেশ করার সময় রিধির নজর গেল গার্ডেনে এক ক্লিনারের দিকে। সে বারবার নজর ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, তবে বেশি না ভেবে ভিতরে প্রবেশ করলো সে। আশ্চর্যজনকভাবে আরও একজন সেম পোশাক পরা ক্লিনারকে দেখতে পেল রিধি। তখন ম্যানেজার এসে হাজির হলো রিধির সামনে। ম্যানেজারকে দেখে রিধি বলল, আঙ্কেল, ক্লিনের কাজ এখন হচ্ছে কেন? একটু পরেই তো অফিস আওয়ার শুরু হবে। আগের ক্লিনাররা আজকে আসেনি রিধি, তারা নাকি অন্য কাজে ব্যস্ত। এরা নতুন, তাই কাজ শেষ করতে দেরি হচ্ছে। মনে খানিক খটকা লাগলো রিধির। এটা কি নেহাতি কাকতালীয়? তবে দমে গেল রিধি। লিফটের বাটন প্রেস করে নিচের কেবিনে চলে গেল রিধি। ফ্যাশন হাউসের বিভিন্ন ডিজাইন চেক করছিল রিধি। আগামীকাল ফ্যাশন ইনভেস্টরদের সাথে তার মিটিং আছে। তারই আগাম প্রস্তুতি হিসেবে নিজেকে তৈরি করে নিচ্ছে রিধি। ল্যাপটপে কাজ করতে করতে হঠাৎ রিধির নজর গেল সামনের দেওয়ালের মনিটর স্ক্রিনে। ভ্রুকুচকে যা বোঝার বুঝে ফেলল রিধি। ডেস্কের উপর থাকা ফোনটা হাতে নিয়ে ফোন করলো গার্ডদের একজনের নাম্বার। গার্ডেনের পেছনের দিকে একজন লোক এইমাত্র গেল। ইমিডিয়েটলি লোকটাকে আমার কাছে নিয়ে আসুন। অক্ষত দেহ।
নিজের পরিকল্পনায় হিম হয়ে আসছে হৃদ। ভয়ানক এক খেলায় নেমেছে সে খেলা প্রাণঘাতী তীব্রতর। তার এতক্ষণের সব মতিগতি প্রত্যক্ষ করছিল জাবিদ, ভোর, শিশির। হাতে থাকা কিউবটা মেলাতে ব্যস্ত সে। এমন একটা বিস্ফোরণের আশঙ্কা পেয়েও বাচ্চাদের মতো কিউব মেলাতে হৃদ কেন ব্যস্ত তা সত্যিই তাদের মাথায় আসছে না। তবে হৃদের দ্বারা সবই সম্ভব। এতদিনেও হৃদকে বুঝতে অক্ষম জাবিদ, ভোর, শিশির। হাতে থাকা কিউবটা সলভ হতেই ভয়ঙ্কর এক তৃপ্তি দেখা গেল তার মুখে। সে তৃপ্তি ভয়ঙ্কর মরণঘাতী। কিউবটা টেবিলে রেখে পকেটে হাত দিয়ে আয়েশি ভঙ্গিতে হেঁটে যেতে যেতে হৃদ বলল, ভোর, ইমিডিয়েটলি গভর্নমেন্টের কাছে চিঠি পাঠাও। আর সেটা কি নিয়ে তা নিশ্চয়ই আমার এক্সপ্লেইন করতে হবে না। হৃদের নির্দেশে ভোর তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। হৃদের পিছু নিল শিশির আর জাবিদ। জাবিদের মনে প্রশ্ন আর আশঙ্কার বান বয়ে চলেছে। নিজেকে দমাতে ব্যর্থ হয়ে জাবিদ প্রশ্ন করে বসল, স্যার, এখন তো আমরা জেনে গেছি ওদের নেক্সট টার্গেট আপনাদের কোম্পানি চৌধুরী গ্রুপ। ওখানকার সিকিউরিটি বাড়িয়ে দিলে ভালো হতো না? আর আমাদের প্ল্যানটাও। হৃদ প্রতিক্রিয়াহীন রাশভারী কণ্ঠে বলে উঠল, এত অধৈর্য হলে চলে না জাবিদ। মাছটা কেবল টোপ খেলো, এত তাড়াতাড়ি ধরে ফেললে তো মজাটাই রইল না। একটু খেলিয়ে মাছটাকে জালে ফেলতে হবে, তবেই না মজাটা আসবে। পেছনের সিটের বসে ফোনের ভিতরে ঢুকে গেল হৃদ। সামনে টর্নেডো দেখেও এভাবে শান্ত থাকা হৃদের পক্ষেই সম্ভব। এ যেন জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়া। ড্রাইভ করতে ব্যস্ত জাবিদ। হৃদের এত শান্ত ভঙ্গিমান যেন শিশিরকেও শান্ত থাকতে দিচ্ছে না। কি হবে এমন একটা ভয়ে হৃৎপিণ্ড অনবরত ধুকপুক করে যাচ্ছে। যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে? আর ভাবার ক্ষমতা নেই জাবিদের। তপ্ত নিঃশ্বাস ফেলে গাড়িতে থাকা পানির বোতল থেকে ঢকঢক করে পানি খেয়ে সম্পূর্ণ বোতল ফাঁকা করে দিল শিশির। সামনেই নত মস্তকে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ ব্যক্তি। তবে তিনি কি আদৌ বৃদ্ধ তা নিয়ে সন্দেহ জাগলো রিধির মনে। একমাত্রই একজন গার্ড তাকে রিধির কাছে ধরে নিয়ে এসেছে। লোকটার বেশ ভঙ্গিমা বড়ই অদ্ভুত। তীক্ষ্ণভাবে তাকালে একদম চোখে লাগার মতো। রিধি উঠে লোকটার সামনে গিয়ে সামনেই লোকটার গোঁফ ধরে টান দিল। এমনকি রিধির অযাচিত মনের সন্দেহকে ঠিক প্রমাণ করে গোঁফটা রিধির হাতে চলে এলো। হা হয়ে গেল লোকটাকে ধরে রাখা গার্ডটির মুখ। এতক্ষণ ধরে যে সে লোকটাকে ধরে রেখেছে, তবুও সে এক বিন্দুও ধরতে পারেনি লোকটার এমন নকল ভেষ। গার্ডটা মনে মনে রিধির আইকিউ সেন্সের প্রশংসা করলো। যদিও রিধি তার বয়সে ছোট হবে, তবে রিধির চতুরতা এবং নিপুণতা দেখে তাকে রেসপেক্টেবল আসনে বসালো। গার্ডটা মনে মনে আওড়ালো, যেমন স্যার তেমন ম্যাম, সত্যি কেউ হয়তো কারো থেকে কম যায় না। নিজের নকল গোঁফ রিধির হাতে দেখে খানিক ঘাবড়ে গেল লোকটা। তাকে আরো অবাক করে দিয়ে এক এক করে তার দাড়ি মাথার উইংটাও তুলে ফেললো রিধি। সে যে ছিল বৃদ্ধ, এ তো বের হলো প্রাপ্তবয়স্ক যুবক। রিধির নজর তীক্ষ্ণ। রিধি গার্ডটাকে উদ্দেশ্য করে বলল, আপনি একটু বাইরে যান। গার্ডটা যেন একটু হলেও অবাক হলো। এমন একটা লোকের সাথে নিজের ম্যাডামকে একা রেখে গেলে যদি কোনো বিপদ হয়, তাহলে হৃদ একটা একটা করে তার হাড্ডি ভাঙবে। তাই অমায়িক স্বরে বলল, কিন্তু ম্যাম, আপনাকে এইভাবে একা রেখে গেলে যদি কোনো প্রবলেম হয়? হৃদি ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে বলল, শকুন কখনো বাঘিনীর গুহায় এসে তাকে কামড় দেওয়ার সাহস পায় না। তার কলিজা অত দূর চিন্তাও করতে পারে না। আপনি বাইরে যান। গার্ডটা রিধির কথাই কেমন তেজ দেখতে পেল। সাই জানিয়ে নীরবে বের হলো রুম থেকে। তবে বেশি দূরে গেল না, কেবিনের আশেপাশেই রইল। গার্ড বের হয়ে যেতেই রিধি বলল, বাগানের ওই পাশে কেন গেছিলেন? লোক মাথা নিচু করে বলল, ম্যাডাম, ওইদিকে ময়লা জমেছিল তাই। আর বলতে পারল না। তার আগেই লোকটার গালে থাপ্পড় বসিয়ে দিল রিধি। রাগান্বিত কণ্ঠে বলল, সত্যি করে বল, কেন গেছিল? কে পাঠিয়েছে তোকে? ভালো মতো বল, না হলে এক্ষুনি গার্ড ডেকে গুলি মেরে ফেলবো। লোকটা একেই ধরা পড়ে গেছে, তার উপর এমন প্রাণনাশী বার্তা। আর্তনাদ করে লোকটা বলল, ম্যাম, আমাকে মারবেন না, আসলে ব্লু রেঞ্জ রিসার্চ সেন্টারের। এতটুকু বলতেই লোকটার জবান থেমে গেল। না, ঠিক থেমে গেল না, থামিয়ে দেওয়া হয়েছে। লোকটা ইতিমধ্যেই হৃৎপিণ্ড বরাবর হাত নিয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মেঝেতে লুটিয়ে পড়েছে।
রিধি নজর সরিয়ে গুলি আসন্ন পুরনো বাড়িটার দিকে নজর দিল। দেখতে পেল মুখোশ পরা এক লোক বন্দুক হাতে পালিয়ে যাচ্ছে। এর মধ্যে গুলির শব্দে রিধির কেবিনে হাজির রিধির গার্ডরা। রিধি সচেতন মস্তিষ্কে নির্দেশ দিল বন্দুকধারী লোকটাকে ধরে নিয়ে আসতে। তবে নির্দেশটা একটুকু ফলপ্রসূ হবে জানা নেই রিধির, কারণ লোকটি প্রায় দৃষ্টির আড়ালে হয়ে গেছে। গার্ডরা রিধির নির্দেশে বেরিয়ে গেল। রিধি গুলিবিদ্ধ লোকটার পালস চেক করে বুঝলো লোকটা মারা গেছে। অফিসে একজন লোক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বাতাসের গতিতে অফিসের সকলের মাঝে হইচই শুরু হয়ে গেছে। পুলিশ এসে লাশটা নিয়ে গেছে। রিধির নির্দেশে অফিসিয়াল কার্যক্রম বন্ধের আদেশ দিলেন ম্যানেজার। সেই বন্ধের আদেশ দিলেন, সেই সাথে সকলকে অবিলম্বে অফিস ত্যাগ করার কথা বলা হয়েছে। নির্দেশ পেয়ে যে যার মতো হুলুস্থুলুস করে বের হয়ে গেল। খবর পেয়েছেন চৌধুরী বাড়ির সকলে। ইশতিয়াক চৌধুরী উত্তেজিত হয়ে পড়েছিলেন টেনশনে, তবে তাকে আশ্বস্ত করেছে স্বয়ং হৃদ। তবেই শান্ত হয়েছেন তিনি। হৃদ এসে সবটাই দেখে গেছে, তবে আসন্ন বিপদের আভাস দিল না কাউকেই। কয়েক মিনিট থেকেই কাজ আছে বলে বের হয়ে গেছে সে। রিধির সাথেও বেশি কথা বলেনি। পুনরায় মনক্ষুণ্ণ রিধির নারী সত্তা। ল্যাবে বসে একের পর এক রিসার্চ করছে তনি, তবে বারবার ব্যর্থ হচ্ছে সে। শেষবার ব্যর্থ হয়ে ল্যাবের জিনিসপত্র ভাঙচুর করতে উদ্ধত হলো তিনি। তনি তখনই নিলয় এসে তনিকে থামালো। তনিকে থামিয়ে শান্ত করে বলল, একটা খারাপ খবর আছে তনি। তনি ভ্রু কুচকালো। কথাটা তার ভালো লাগেনি। শরীরে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। কপট রাগ দেখিয়ে বলল, কি? আমাদের লোকেরা ধরা পড়ে গেছে। তনি চিৎকার করে বলল, কি বলছিস এসব? ঠিকই বলছি। ঢাকা বাদে আমাদের অন্যান্য জেলায় যতগুলো টিম আছে সবগুলোকে অ্যারেস্ট করেছে সিআইডি। সামনের টেবিলটা লাথি দিয়ে ফেলিয়ে তনি দ্বিগুণ চিৎকার করে বলল, সিআইডি সিআইডি সিআইডি! আমার সব পরিকল্পনা বারবার নষ্ট করে দিচ্ছে এরা। এদেরকে আমি শেষ করে দিব। তুই শান্ত তনি, তোকে আগেই বলেছিলাম তাড়াহুড়া করা ঠিক হবে না। কিছুদিন সময় নেই, কোথাও লুকিয়ে থাকি, দেন নেক্সট বিস্ফোরণের প্ল্যান করা যাবে। কিন্তু তুই শুনলি না। আমরা যখন চৌধুরী গ্রুপ অফ কোম্পানিতে বোমা ফিট করতে ব্যস্ত ছিলাম, সেই সুযোগটা নিয়েছে ওই রিশাদ চৌধুরী, হৃদ। তোকে আমি বারবার বলেছিলাম রিশাদ চৌধুরীকে সাধারণভাবে নিস না। এই তুই চুপ কর তো, তোর ঘ্যান ঘ্যান আমার ভালো লাগছে না। ঢাকায় আমাদের যতগুলো টিম আছে সবগুলোকে এক কর, যে করেই হোক। আজকের মিশনে আমাদের সফল হতেই হবে। ওই চৌধুরীদের ল্যাবের ব্লুপ্রিন্ট আমার চাই, তা যে কোনো মূল্যে। অফিস থেকে বের হচ্ছে রিধি। বাইরে গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে তার গার্ডরা। বের হওয়ার আগে শেষ পাড়ের মতো সবটা চেক করে নিচ্ছে রিধি। নিশ্চুপ 7 তলার বিল্ডিংটা, কর্মমুখর অফিস আজ থমথমে। কেমন যেন কাজ ছমছমে ছেয়ে রেখেছে সম্পূর্ণ অফিসটাকে। নিজের পায়ের পদধ্বনির প্রতিধ্বনি ছাড়া কিছুই কর্ণগোচর হচ্ছে না আপাতত। হঠাৎ টিকটিক শব্দে থেমে গেল রিধির চঞ্চল পদযুগল। এ কিসের শব্দ? আর হঠাৎ করেই পুরো অফিসে এমন শব্দ ছেয়ে গেল কেন? একটু আগেও তো ছিল না। কাউন্টিং হচ্ছে যেন। শব্দ অনুসরণ করে এগিয়ে গেল রিধি। করিডোরের এক টবে বোমা দেখে হতভম্ব রিধি। দিশেহারা মস্তিষ্ক। মনে পড়ল সকালে সেই ক্লিনারদের কথা। এ যে তাদের কাজ তা ভালো করেই বুঝল রিধি। তাছাড়া তাদের একজনের ছদ্মবেস্ত রিধি নিচে ধরেছিল। তারপর ওই লোকটার মৃত্যুর পর অন্য ক্লিনারদের চেক করার কথা এক প্রকার মাথা থেকেই বের হয়ে গেছিল রিধির। নিজের বোকামিতে নিজের প্রতি রাগ হলো রিধির। কি হবে এখন? আর মাত্র 30 মিনিট বাকি ব্লাস্ট হওয়ার। ফোন বের করে ইমিডিয়েটলি বোম স্কোয়াডদের আসতে বলল। কি করবে মাথায় আসছে না রিধির। যানজটের ঢাকা শহর যদি সঠিক সময় বোম স্কোয়াড এসে না পৌঁছয় তাহলে অনর্থ হয়ে যাবে। এতক্ষণে সব মনোবল গড়িয়ে গেল রিধির। 20 মিনিট পর উপস্থিত হয়েছে বোম স্কোয়াডের কর্মীরা। এতক্ষণ সমস্ত কোম্পানির এরিয়া তন্ন তন্ন করে খুঁজে ফেলছে ভোর আর শিশির। আপাতত বাড়তি অফিসারদের এসবে ইনভলভ করেনি রিধি। মনে তার অন্য পরিকল্পনা। তার মতে এখন এখানে যত ভিড় কম হবে তার পরিকল্পনা তত ভালোভাবে বাস্তবায়িত হবে। রিতের পাশে দাঁড়িয়ে অনিমেষ হাত কচলে যাচ্ছে রিধি। এমন সময় জাবিদ এসে বলল, স্যার
বোম ডিটেক্টরে 7টা ফ্লোরে অন্তত 28টা বোমার অস্তিত্ব ধরা পড়েছে। 28টা বোমা, সময় 10 মিনিট সময়। একজন পাগলও বলে দিতে পারবে এতটুকু সময় পর্যাপ্ত নয় এতগুলো বোমা ডিফিউজ করার জন্য। তবে হৃদ শান্ত গম্ভীর, তার চোখে মুখে নেই টেনশনের লেশ মাত্র। ইতিমধ্যেই বোম স্কোয়াডের কয়েকজন ভিতরে ঢুকে গেছে প্রোটেকশন ড্রেস পরে, তবে তারা কতটুকু কি করতে পারবে তা অনুমানের বাহিরে। এর মধ্যে বোম স্কোয়াডের একজন কর্মী হৃদের কাছে এসে বলল, স্যার, এতগুলো বোম ডিফিউজ করা সম্ভব নয়, তাছাড়া সময় কম। আমাদের এখন ভিতরে থাকা বিপজ্জনক, সাথে আপনাদেরও। আই থিঙ্ক আমাদের এরিয়াটা খালি করে দেওয়া উচিত, সময় নেই, ভিতরে গেলে মরণ নিশ্চিত। শান্ত মস্তিষ্কে কিছু ভাবল হৃদ। সূর্যের তপ্ত রোদে চুলগুলো এলোমেলো হয়ে ঘাম ঝরছে। ভেতরে যারা গেছে তাদের বের হতে বলুন। এতক্ষণ হৃদের কথা চুপটি করে শুনছিল রিধি। তার মাথা যেন কাজ করছে না, তাই আপাতত চুপ থাকাটাই বেস্ট পন্থা বলে মনে করেছিল। তবে বোম স্কোয়াডের লোকদের অপারগতার কথা শুনে ধক করে উঠল মানব মন। এখন কি হবে? এত বড় কোম্পানি তার কাছে আমানত ছিল, কোটি কোটি টাকার ডিল, পরিবার যে দেউলিয়া হয়ে যাবে। তখন কি হবে? শ্বাসটাও যেন আটকে আসতে লাগলো রিধির। কষ্ট করে শব্দ চয়ন করে বলল, এখন কি হবে? বোম স্কোয়াডের টিম যদি ফিরে আসে তো? সময় নেই খুব। কি করব আমরা? আমরা কি ব্যর্থ হয়ে গেলাম? বাঁচাতে পারবো না আমাদের কোম্পানি? রিধির মুখে 2 হাত দিয়ে চেপে ধরে হৃদ বলল, রিধি, রিল্যাক্স, আমি তো আছি। এত টেনশন নিচ্ছ কেন তুমি? আমি যতক্ষণ আছি আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। কোম্পানির এরিয়া ইতিমধ্যেই খালি প্রায়, শুধু হৃদ আর রিধি দাঁড়িয়ে। জাবিদ ভোর শিশির থাকতে চেয়েছিল, কিন্তু হৃদের দমকানিতে থেমে গেছে। রিধিকেও চোখ রাঙিয়ে চলে যেতে বলেছিল হৃদ, তবে সেদিকে পাত্তা দেয়নি রিধি। ঠাঁই দাঁড়িয়ে আছে হৃদের সাথে। এই মুহূর্তে কখনোই হৃদকে একা ছেড়ে যাবে না রিধি। হাতের ঘড়িতে সময় দেখে নিল হৃদ। সময় মাত্র 5 মিনিট, সঠিক সময় আগত। এমন সময় রিধি চোখ মুছে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এই দেখুন আমার হাতের ব্রেস ক্লক ট্রান্সলেটর, যেটা ব্লু রেঞ্জ ল্যাবের কমান্ডার দিয়েছিল, সেইটাই থেকে সিগন্যাল আসছে। কমান্ডার বলেছিলেন ল্যাবে কোনো গন্ডগোল হলে আমার হাতের ব্রেস ক্লকের কালার চেঞ্জ হয়ে ব্লু কালার রেড হয়ে যাবে। হৃদ খেয়াল করলো বিষয়টা। মনে পড়লো সেই দিন বলা কমান্ডারের কিছু কথা। হাতে থাকা ফোন স্ক্রিনে আঙ্গুল চালিয়ে মেসেজ সেন্ড করলো, শিকার আসতে চলেছে, বি অ্যালার্ট। নিজের শক্তপোক্ত হাতে রিধির হাতটা শক্ত করে ধরে দৌড় লাগালো ল্যাবের দিকে। বোম স্কোয়াডের লোক চলে গেছে। ভোর জাবিদ শিশির হৃদের মেসেজ পেয়ে গাড়িটা খানিক দূরে আড়ালে করে নজর রাখছে তীক্ষ্ণ চোখে। হৃদের মনে কি প্ল্যান সবটাই ধোঁয়াশা তাদের কাছে। তবে হৃদের প্ল্যান যে কখনো ফেল হবে না এই নিয়ে অগাধ বিশ্বাস 3 জনেরই। এমন সময় হুট করে 3টে গাড়ি এসে থামলো সেখানে। হুড়মুড় করে নামলো এক গাদা বন্দুকধারী লোক। হনহনিয়ে কলমপানির গার্ডেনের পিছনের দিকে গেল। তবে অবাক করা বিষয় হচ্ছে বোমা বিস্ফোরণে তেমন কোনো কিছুই চোখে পড়ল না তাদের। কাঙ্ক্ষিত সময় শেষে শুধু একটা নিকোষ কালো ধোঁয়ার অন্ধারে আচ্ছন্ন হলো সম্পূর্ণ চত্বর। এটা যে একটা সাজানো প্ল্যান এতক্ষণে ধরতে পারলো 3 জনে। আর এই সবই যে হৃদের আগে থেকেও জানা, সেইটাও ক্লিয়ার হয়ে গেল তাদের কাছে। ল্যাবে পৌঁছে কমান্ডার এসে উপস্থিত হতেই হৃদ সালাম জানিয়ে বলল, এভরিথিং ইজ ওকে কমান্ডার। আই থিঙ্ক ইউ আর ইন ডেঞ্জারাস হৃদ। যে কোনো সময় ওরা আক্রমণ করবে। ব্লু প্রিন্টে সরিয়ে না রাখলে বিপদ হবে। তাছাড়া ব্লু রেঞ্জ ল্যাবের সিক্রেটটাও এক্সপোজ হয়ে যাবে। হৃদ আশ্বাস দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না কমান্ডার, আমার দাদা মশাইয়ের সিক্রেট ল্যাবের খবর কেউ পাবে না। আমি তা হতে দিব না। আপনি সাবধানে থাকুন। আর রিধি, তুমি এখানেই থাকো। তৎক্ষণাৎ বাইরে গোলাগুলির আওয়াজ। হৃদের বুঝতে বাকি রইল না যে ভোর শিশির জাবিদ ফিল্ডে নেমে গেছে। তাকেও যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। বাইরে গুলিবর্ষণের আওয়াজ শুনে রিধি বলল, আপনি একা কোথায় যাচ্ছেন আর কি হচ্ছে এসব? বাইরে গুলির আওয়াজ, আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বলবো পরে, তুমি এখানেই থাকো, আসছি আমি।
বাইরে তীক্ষ্ণ প্রাণঘাতী আওয়াজ। শান্ত থাকতে পারছে না রিধি। কিছু হবে না তো হৃদের? মনের মধ্যে একটাই সুর বাজছে রিধির। এমন সময় কমান্ডার এসে বলল, রিধি, আই থিঙ্ক ল্যাবের পাসওয়ার্ড হ্যাক হয়েছে। দুজন মুখোশধারী লোক এইদিকে আসছে। আমাদের ল্যাবের গার্ডরা পেরোচ্ছে না তাদের সাথে। থমকালো রিধি। অস্ত্রহীন সে কিভাবে লড়াই করবে? বিভীষিকাময় অন্ধকার ধেয়ে আসছে যেন। এমন সময় কমান্ডার পারমাণবিক বোমার ব্লু প্রিন্টটা রিধির হাতে দিয়ে বলল, এটা নিয়ে এখনই এখান থেকে বের হয়ে যাও রিধি, না হলে যে কোনো সময় এটা ওদের হাতে পড়ে যাবে। তুমি এক্ষুনি এটা নিয়ে বের হও, আমি এখানটা দেখে নিচ্ছি। কি বলবে কি করবে সাথে সাথে সিগন্যাল পৌঁছালো না রিধির নিউরনে। সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তবে রিধিকে ভাবতে না দিয়ে ল্যাবের সিক্রেট পথ দিয়ে রিধিকে বাইরে বের করে দিল কমান্ডার। করিডোর ধরে এগিয়ে যাচ্ছে কমান্ডার, করিডোর ধরে এগিয়ে যাচ্ছে রিধি। আপাতত এখানে কেউ নেই, তবে বিপদ ওত পেতে আছে। হাত পা দাঁড়ালো লিফটের দিকে, টপ ফ্লোরের ছাদে। এমন সময় ধরা পড়ে গেল রিধি। গুলিবর্ষণ করতে করতে এগিয়ে আসছে তারা। তবে রিধি লিফটের ভিতরে ঢুকে গেছে বিধায় গুলি লাগেনি। তবে তারা যে রিধির পিছু নিয়েছে বেশ বুঝতে পারল রিধি। লিফট এসে থামলো টপ ফ্লোরে। ছাদে আসতেই তার পিছনে হুড়মুড়িয়ে সেখানে প্রবেশ করলো বন্দুকধারী 5 জন। তারা ঘিরে ধরল রিধিকে। এক পা করে পিছিয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকের হাতে রিভলভার, যা রিধির দিকেই তাক করা। এক গুলি আর জীবন বায়ুর নিঃশেষ। মুখোশধারীদের মধ্যে একজন মেয়ের কণ্ঠ। সে তীক্ষ্ণ কণ্ঠে রিধিকে শাসিয়ে বলল, হাতের ব্লু প্রিন্টটা দিয়ে দে, না হলে এক্ষুনি গুলি করব। কিছু বলল না রিধি। সীমানা শেষ, আর এক পা পিছুলেই নিচে পড়ে যাবে। থমকালো রিধি। সামনের মেয়েটা তার দিকে গুলি ছুটতে উদ্যত হলো, তবুও হাতের ব্লু প্রিন্টটা দিল না রিধি। এমন সময় হুট করেই একটা গুলি আসতে লাগলো তার দিকে। টাল সামলাতে না পেরে 7 তলার থেকে পিছনে গেল রিধি। টাল সামলাতে না পেরে 7 তলা থেকে পিছলে গেল রিধি। দুনিয়া যেন নিমেষেই অন্ধকার হয়ে গেল। উত্তাল সমুদ্র যেন পাগল প্রায় হয়ে গর্জে উঠল। চোখের পলকে হাজার হাজার নক্ষত্র রাজির সংঘর্ষ যেন কোটি কোটি আগ্নেয়গিরির জন্ম দিচ্ছে। পরিবেশ বায়ুতে যেন বিষাক্ত কোনো গ্যাস মিশিয়ে দেওয়া হয়েছে। ব্ল্যাক হোলের গভীর তলে যেন নিজেকে হারিয়ে ফেলছে রিধি। চোখ দুটি বন্ধ করে ফেলল রিধি। মনে চিত্রিত হলো সেই মানুষটার ছবি। হ্যাঁ, রিধি দেখেছে তাকে। সে পড়ে যাওয়ার আগেই ছাদে উপস্থিত হয়েছিল সে। তবে কি এইটাই তাদের শেষ দেখা? বায়ুতে তার পড়ে যাওয়ার গতি যেন দ্বিগুণ বাড়তে লাগলো। হাত দুটো মুঠো করতে চাইল, কিন্তু তা আর হয়ে উঠল না। এমন সময় একটা কড়া সুভাষ জাগ্রত করে তুলল রিধির মস্তিষ্ক। অদ্ভুত এক সৌরভ ঘিরে ধরল তাকে, আষ্টে পৃষ্ঠে চড়িয়ে ধরল তার অবশ দেহকে। রিধিও হাত উঁচিয়ে সেই কাঙ্ক্ষিত অবলম্বন আঁকড়ে ধরার চেষ্টা করলো, কিন্তু হাতের শক্তির সাথে পেরে উঠতে পারল না। সর্বাঙ্গ কেমন অবশ হয়ে আসছে রিধির। বাতাসে তীক্ষ্ণ তোপে শ্বাসবায়ু টেনে নিতে পারল না রিধি। অল্প সময়েই ঢলে পড়ল প্রত্যাশিত অবলম্বনের উপর। এক হাতে দড়ি ধরে আর এক হাতে রিধিকে শক্ত করে ধরে বুকের মাঝে জড়িয়ে রেখেছে হৃদ। দূর থেকে এমন দৃশ্য দেখে দৌড়ে সেখানে এলো ভোর। শিশির জাবিদ জ্ঞান হারিয়ে হৃদের কোলে অচেতন হয়ে আছে রিধি। বুকের পিঞ্চিরায় তীব্র বিক্ষোভের সৃষ্টি হলো হৃদের। এ বিক্ষোভ কেবল বুকে জড়িয়ে রাখা রমণীই থামাতে পারে। দিশেহারা হৃদ দড়ির শেষ প্রান্ত এসে ভূতিতে স্পর্শ করতেই দড়ি ছেড়ে কোমরের বাঁধন খুলে রিধিকে কোলে নিয়ে সেখানেই বসে পড়ল। জাবিদ গাড়ি থেকে পানি এনে দিতেই রিধির চোখে মুখে পানির ঝাপটা দিল হৃদ। টিপ টিপ করে চোখটা খুলল রিধি। নিজেকে হৃদের কোলে আবিষ্কার করলো। পেল সেই একই সুঘ্রাণ। তার মানে হৃদই তখন তাকে চাপটে ধরেছিল। সম্পূর্ণ জ্ঞান ফিরে পেলে আশেপাশে দৃষ্টি ঘোরাতেই জাবিদ শিশির ভোরকে নজরে পড়ল তার। নিজেকে হৃদের থেকে সরিয়ে নিতে চাইলে হৃদ তার বন্ধন শক্তি আরো দৃঢ় করলো। হৃদ রিধিকে চোখ খুলতে দেখে জাবিদ শিশির ভোরকে বলল, ওরা পালিয়ে যাওয়ার আগে অ্যারেস্ট করো ওদের। চলে গেল জাবিদ শিশির ভোর। রিধিকে ছেড়ে দিতেই সোজা হয়ে বসে পড়ল রিধি। মাটিতে লেপ্টে বসে আছে হৃদ। মুখটা থমথমে গোমট রূপ নিয়েছে। রিধির কপালে কপাল ঠেকিয়ে তীব্র নিঃশ্বাস ছাড়তে লাগলো হৃদ।
এতক্ষণ নিঃশ্বাসটা বুকের ভিতর আটকে ছিল, যেন ছটফট করে মরছিল মুক্ত হওয়ার জন্যে। নির্বিশেষে মুক্ত হয়ে তা তীব্র থেকে তীক্ষ্ণতর হয়ে আছড়ে পড়ুক। হৃদের তীব্র গরম নিঃশ্বাস সইতে না পেরে চোখ বন্ধ করে নিল রিধি। হৃদ নিজেও চোখ দুটো বন্ধ করতেই টুক করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল ধূলিকণার অনলে, যা দৃষ্টি গোচর হলো না রিধির বা অন্য কারো। পুরুষ মানুষের চোখের জল বুঝি এমনই, দুনিয়ার কারো কাছেই তারা নিজেদের চোখের জলকণা দেখাতে চায় না। রিধির মুখটা নিজের হাতের আঁচলে পুড়ে নিয়ে হৃদ বলল, যদি কিছু হয়ে যেত? আমি তো জানতাম আপনি আসবেন। এত বিশ্বাস আমার উপর? বিশ্বাস তো নিজের থেকে বেশি করি, তবে ঝাঁপ নিয়েছিলাম আমার উপর কনফিডেন্ট ছিল আপনি আমাকে বাঁচাবেন। যদি না আসতাম তাহলে মরে যেতাম। মুহূর্তেই হৃদের মুখের বর্ণ চেঞ্জ হয়ে গেল। চোখ দুটো লাল টকটকে হয়ে জ্বলন্ত লাভার রূপ নিল। উঠে দাঁড়িয়ে রিধির হাত শক্ত করে ধরে হনহনিয়ে গিয়ে বসলো গাড়িতে। মাইলেজ বাড়িয়ে গাড়ি চালাচ্ছে হৃদ। ঢোক গিলল রিধি, কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, এত মাইলেজ দিচ্ছেন কেন? রাগান্বিত চোখে রিধির দিকে তাকিয়ে হৃদ বলল, মন্দা মরার শখ জাগছে। কথাটা গায়ে না মাখিয়ে রিধি বলল, সেটা তো একা মরার শখ যাচ্ছিল, এভাবে চালালে তো আপনিও মরে যাবেন। গাড়ি ব্রেক করলো হৃদ। রিধির হাত ধরে হ্যাচকা টান দিয়ে রিধিকে নিজের কাছে নিয়ে আসলো। রিধির কোমর জড়িয়ে ধরে তীব্র অধিকার বোধ নিয়ে বলল, তুই যেখানে যাবি সেখানেই আমাকে পাবি। তুই যেখানে যাবি সেখানেই আমাকে পাবি। একবার যখন তোর পিছু নিয়েছি তখন আর ছাড় নেই। কাছাকাছি রিধি আর হৃদ, দুজনের হৃৎপিণ্ডের গতি সমান তালে কম্পনরত। রিধির চোখ থেকে দৃষ্টি সরিয়ে চোখ দুটো বন্ধ করে শ্বাসবায়ু টেনে নিল হৃদ। শান্ত করার চেষ্টা করলো মন মস্তিষ্ককে। পুরোটা সফল না হলেও রাগটা একটু কমে এলো হৃদের। রিধির হাত টেনে বুকের উপর কম্পনরত হৃদযন্ত্র বরাবর রেখে ঘোর লাগা কণ্ঠে বলল, শুনতে পাচ্ছ এই কম্পন, এই ধুকপুকানি? এটা আগে ছিল না। হ্যাঁ, হৃদ আগে এই রোগে আক্রান্ত ছিল না। এই রোগ বেঁধেছে তোমার জন্য। অবাক চোখে হৃদের চোখের দিকে তাকালো রিধি। বোঝার চেষ্টা করলো তার চোখের ভাষা। হৃদ তখন মাতাল ক্লান্তি কণ্ঠে আওড়াচ্ছে, প্রথম যেদিন তোমার হাতটা আমি ধরেছিলাম সেই দিন আমার হাত নয়, এই বুকটা কেঁপে উঠেছিল। ধমনীর রক্ত সংযোগ যেন বেড়ে গিয়েছিল। থমকে গিয়েছিলাম আমি। আমার কণ্ঠনালী অঙ্গ প্রত্যঙ্গ সেদিন থেকে এই হৃৎপিণ্ডের এমন বিধ্বস্ত কম্পন, যা তোমার কাছে আসলেই তাল মাতাল হয়ে যায়, দিক নিশানা ভুলে যায়। তাই তো এতদিন দূরে ছিলাম তোমার। তুমি যে আমার সেই চাঁদ, যাকে দূর থেকে দেখি আর ভালোবাসি। কাছে আসলেই মনে হয় আমি চলে যাব। আমি তোমাকে আমার ভালোবাসার কথা বলি না, তাই বলে এই নয় আমি তোমাকে ভালোবাসি না। আমার ভালোবাসা গোপন, খুব গোপন, একান্ত গোপন। আমার ভালোবাসা যতটা গোপন, ঠিক ততটাই গভীর আমার ভালোবাসা। তাই বলছি, আর যাই করো কখনো আমার ভালোবাসার পরীক্ষা নিতে এসো না, কারণ তার ফলাফল ভয়ঙ্কর হবে। শেষের কথাটা শক্ত কণ্ঠে বলে রিধিকে ছেড়ে দিল হৃদ। ফোন বাজলে পকেট থেকে ফোন বের করে বলল। রিধি ইতিমধ্যেই সোজা হয়ে বসে সামনের দিকে তাকিয়ে আছে। সেদিক থেকে নজর সরিয়ে ফোন রিসিভ করলো। হ্যাঁ জাবিদ, বলো। জাবিদ অপারগতার স্বরে বলল, স্যার, দলের সাঙ্গপাঙ্গদের ধরতে পারলেও টনি আর নিলয় পালিয়ে গেছে। ওকে, বাকিদের সাবধানে পুলিশ কাস্টাডিতে নেয়ার ব্যবস্থা করো। স্যার, একটা কথা ছিল। বলো। আপনি আগেই জানতেন বোমগুলো নকল? আমার ইনফর্মার আমাকে আগে ইনফর্ম করেছিল। তাছাড়া ওদের কাছে পর্যাপ্ত জিনিস ছিল না যা দিয়ে তারা বোমা তৈরি করবে, কারণ তার আগের দিনই কেএস কোম্পানিতে বিস্ফোরণ করা হয়েছিল। আর সুসাইড স্কোয়াডের সবগুলো টিমের প্রয়োজনীয় অস্ত্র, ইকুইপমেন্ট সব আমি আগেই সিল করে দিয়েছিলাম। আর কিছু? অপর পাশ থেকে খানিক হাসার অভিনয় করে জাবিদ বলল, না না স্যার, আচ্ছা রাখছি। ফোনটা কেটেই জাবিদ যেন নিজের জানটা হাতে পেল। হৃদকে প্রশ্ন করবে সে কথা তার কাছে কেবলই কল্পনা। তবে এতে সাহস কই থেকে আসলো? গভর্নমেন্ট থেকে হৃদের নির্দেশ পাঠানো চিঠি আপিল হয়েছে। সিআইডি অফিসে হৃদ। আকরাম হাসান হৃদের কাঁধে হাত দিয়ে বললেন, আর শিওর হৃদ, তুমি এই ব্লু প্রিন্ট গভর্নমেন্ট হাতে তুলে দেবে? এটা কি তোমার দাদামশাইয়ের কাজে সফলতা সূত্র ছিল? হৃদ নির্দ্বিধায় বলল, সব ভাবাভাবি শেষ স্যার, এটাই লাস্ট সলিউশন।
আকরাম হাসান নিজেও জানেন এটাই একমাত্র বেস্ট সলিউশন, তাই হৃদকে আর বাধা দিলেন না। এক এক করে তিনটা গাড়ি বের হলো সিআইডি বেস থেকে। একটাই শিশির ভোর, আর একটাই হৃদ আর জাবিদ, আর একটাই এসিপি আকরাম হাসান। তীক্ষ্ণ গতিতে শহুরে বালুপথ পেরিয়ে এগিয়ে গেল সবগুলো গাড়ি। তিন রাস্তায় এসে তিনটে গাড়ি তিন দিকে মোড় নিল। হৃদের পিছু নিচ্ছিল নিলয়, টনি আর তার দলবল। নিজের দলের লোকবল হারিয়ে শেষবারের মতো নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করতে অন্য দলের গ্যাংয়ের লোকদের সাথে হাত মিলিয়েছে টনি। সিআইডিদের গাড়ি তিন গলিতে ভাগ হয়ে যেতেই তারাও ভাগ হয়ে ধাওয়া করতে লাগলো। আজ গাড়ি চালাচ্ছে হৃদ, পাশেই ভয়ে চুপসে আছে জাবিদ। গলা শুকিয়ে আসছে তার, ঘাম ছুটছে তরতর করে। কাপড়ের ঘামটা আঙ্গুলের সাহায্যে ফেলে জাবিদ বলল, স্যার বলছিলাম কি গাড়িটা একটু থামবেন? কেন? স্যার বলছিলাম কি গাড়িটা একটু থামাবেন? ও এক নাম্বারটা একটু চাপ দিচ্ছিল আর কি। অন্যদিকে কোনো অপারেশন বের হওয়ার আগে এই কথা শুনলে হৃদ হয়তো তাকে গুলি করত, কিন্তু আজকে মুখে হাসি ফুটিয়ে বলল, পেছনের দিকে তাকাও, 1 নম্বর 2 নম্বর সব পালিয়ে যাবে। পিছনে তাকাতে জাবিদের চোখ কপালে। 4টে গাড়ি পিছু নিয়েছে তাদের, খা খা করে এগিয়ে আসছে তাদের দিকে। নিজেদের জন্য করুণা হলো জাবিদের। এমন একটা প্রফেশনে আছে যেখানে সব সময় শত্রুর দল পিছু নিয়েই থাকে। শুকনো গলায় ঢোক গিলল জাবিদ। হৃদ ঠোঁটের কোণে এক চিলতে হাসি। কালো জুতো, জ্যাকেট আর মাস্ক পরে গাড়ি থেকে বের হলো রিধি। হাতে চাবি ঘোরাতে ঘোরাতে গাড়িতে গিয়ে বসলো। উদ্দেশ্য যাওয়ার আগে অনুমতি নিয়েছে ইশতিয়াক চৌধুরীর থেকে। যতই হোক তার বাবার সম্পদ ছিল এটা, তাকে তো বলতেই হতো। রিধির গার্ডরা কাছে আসতেই হাত দিয়ে তাদের থামিয়ে দিয়ে রিধি বলল, আসার দরকার নেই, আমি একাই যেতে পারবো। কাউকে কিছু বলতে না দিয়েই গাড়ি ছুটালো রিমি। রিধি। একটা খোলা ময়দানে এসে জড়ো হলো সিআইডিতে 3টে গাড়ি। সেই সাথে তাদের ঘিরে জড়ো হলো আরো 10টি গাড়ি। টনি আর নিলয় বেরিয়ে এলো তার দলবল নিয়ে, ঘিরে ধরলো হৃদদের। প্রথম গাড়ি থেকে নামলো হৃদ, তারপর নামলো এসিপি আকরাম হাসান এবং অন্যরা। টনি খানি এগিয়ে এসে হৃদকে শাসিয়ে বলল, জীবন বাঁচাতে চাইলে বোমার ব্লু প্রিন্টটা দিয়ে এখান থেকে বেঁচে যাওয়ার তোদের পক্ষে সম্ভব না। নিঝুম থমথমে পরিবেশে কাঁপিয়ে শব্দ করে হেসে উঠল হৃদ। হতভম্ব হয়ে হৃদের দিকে তাকিয়ে রইল নিলয় আর টনি। হাসি থামিয়ে হৃদ বলল, ব্লু প্রিন্ট চাস? ব্লু প্রিন্ট সেটা তো অলরেডি জায়গা মতো পৌঁছে গেছে। অবাক কণ্ঠে টনি বলল, মানে সেটা এতক্ষণে রিধি গভর্নমেন্টের হাতে তুলে দিয়েছে, যেটা এখন ফ্লাই করছে আকাশে ইউকে ইন্টারন্যাশনাল রিসার্চ ল্যাবে। তোরা ফাইলটা পাওয়ার আশা ছেড়ে দিয়ে বরং ভাব তোরা এখান থেকে জান বাঁচিয়ে বের হবি কিভাবে। পরপর 3টে ব্লাস্টে কেঁপে উঠল মেদিনী। টনি পিছনে তাকিয়ে দেখলো তাদের গাড়িগুলো আগুনে জ্বলছে। নতুন ভোর, নতুন শক্তির সূচনা, নতুন করে পাওয়া, নতুন করে গড়া। কখনো নতুন কিছু করে, আবার কখনো নতুন কিছু পাওয়ার তীব্র ইচ্ছে জাগায়। মানে এই ভোর শব্দটার সাথে নতুন শব্দটা যেন লেগেই থাকে। এক একটি ভোর এক এক নতুন ইচ্ছের সূচনা। সূর্য কণিকা কঠোরভাবে কিরণ দিচ্ছে। হাতে থাকা মুঠো ফোনটা জানান দিচ্ছে কাটায় কাটায় ঠিক 11টা বাজে। পুনরায় রিধির নাম্বারে কল লাগালো হৃদ। আবারও সেই একই কথা বলে একটি মহিলা। ফোনটা বন্ধ আছে বলে জানান দিচ্ছে। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছলো হৃদ। পাশেই জাবিদ স্পষ্ট তার মুখভঙ্গি দেখে হৃদের বিরক্তিকর মুখের অভিব্যক্তি ভালোই বুঝতে সক্ষম হলো। পরনে সকালের মর্নিং ওয়াকে যাওয়ার আগে যে ড্রেস পরেছিল সেগুলো, ট্রাউজার, টি শার্ট, পায়ে স্পোর্ট শু। মর্নিং ওয়াক শেষ করে সোজা গিয়েছিল সিআইডি অফিসে। এখানে ফেরার পর থেকেই রিধিকে এক নাগারে কল করে যাচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত সেই ফোনের মালিক যে ফোন বন্ধ করে রেখেছে। তাই বাড়িতে গিয়েও যখন রিধিকে পেল না, তখন সোজা অফিসে চলে এসেছে। না একদণ্ড দাঁড়িয়েছে, আর না সকালে ব্রেকফাস্ট করেছে। গটগট করে গম্ভীর মুখে অফিসে ঢুকলো হৃদ। তাকে ফলো করছে জাবিদ। দিনরাত সিআইডি অফিসে হৃদের পদচারণা থাকলেও কোম্পানিতে তা খুব স্বল্প পরিসরে। কোম্পানির বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য আসা হয়
তাও খুব জরুরি হলে তবেই। আজ হঠাৎ কোনো বোর্ড মিটিং ছাড়া অফিসের ঈদের পদচারণায় স্তব্ধ অফিসের সকলে। আরামে দাঁড়ানোর মতো সকলেই দাঁড়িয়ে পড়ল নিজ নিজ কাজ ফেলে। এক এক করে সবাই সালাম দিচ্ছে হৃদকে। মুখটাও কেমন ভয়ে চুপসে গেছে সকলের। সেটা দেখে লুকিয়ে হেসে ফেলল জাবিদ। এ হাসি হৃদ দেখলে তার রক্ষে নেই। তবে এখানে মেইন কথা হচ্ছে তার স্যার যেখানেই যায় সেখানেই ভয়ের রাজত্ব করে। এই যেমন এখনো ভয় তথস্থ সকলে। লিফটের বাটন চেপে কাঙ্ক্ষিত ফ্লোরে পৌঁছলো হৃদ। প্রথমে করিডোরে বড় লাইন দেখে ভ্রু কুচকে ফেললো হৃদ। ইন্টারভিউ রুমে এক এক করে ঢুকছে তারা। যেহেতু ইন্টারভিউ নেওয়া হচ্ছে তাই রিধি সেখানে থাকতে পারে ভেবেই ইন্টারভিউ রুমে ঢুকলো হৃদ। হৃদকে দেখেই উঠে দাঁড়ালো ম্যানেজার সোহান উঠে এগিয়ে এলো হৃদের দিকে। সোহানের হাসি হাসি মুখটার দিকে এক পলক চেয়ে হৃদ গম্ভীর মুখে বলল, নিজের অফিস রেখে এখানে কি করছিস? নাকি চাকরি বাকরি সব লাটে? সোহান হাসিটা আরো চওড়া করে বলল, আসলে ভাইয়া হৃদের সাথে একটু দরকার ছিল তাই এখানে এসেছিলাম, কিন্তু সে আমাকে ম্যানেজারের সাথে ইন্টারভিউ নিতে বসিয়ে দিয়েছে। তীক্ষ্ণ দৃষ্টিতে থমথমে মুখে সোহানের হাসি হাসি পুনরায় দেখে হৃদ বলল, তা মহারানী কই? সোহান লেকপুল করে বলল, কেন মিস করেছো? ফাজলামি বাদ দে, কোথায়? রিধি এখন মিটিং আছে ভাইয়া। এতক্ষণে রিধির ফোন বন্ধের কারণ খুঁজে পেল হৃদ। তবে মন কি আর মানে? মস্তিষ্ক বলছে কি আর করার। মন বলছে তার স্বামীটাকে খুঁজছে। কেমন বউ সে, মোবাইলটাও বন্ধ রেখেছে। ধুর, নিজের উপরে বিরক্ত হলো হৃদ। তারপর ভ্রু কুঁচকে বলল, এখানে কিসের ইন্টারভিউ চলছে? রিধির নতুন পিএ অ্যাপয়েন্টমেন্ট করা হলো। হৃদ ভালোভাবে সকলের মাঝে দৃষ্টি বুলিয়ে দেখলো 10 জন ছেলে আলাদা দাঁড়িয়ে আছে। হৃদ তাদের দেখিয়ে বলল, এরা সিলেক্ট হয়েছে ভাইয়া। রিধি এসে এদের মধ্যে থেকে ফাইনাল করবে। হৃদ তৎক্ষণাৎ চড়া গলায় বলল, এদেরকে আমাদের কোম্পানিতে অন্য কোনো সেক্টরে জব দিতে বললি। এরা কেউই রিধির পিএ হবে না। রিধির জন্য পিএ আমি খুঁজবো। সোহানকে কিছু না বলতে দিয়ে গটগট করে বের হয়ে গেল হৃদ। গাড়িতে গিয়ে বসাতেই জাবিদ বলল, স্যার 2টা নিউজ আছে। হৃদ জানালা দিয়ে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আন মনে জিজ্ঞেস করলো, স্যার টনি পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে মারা গেছে আর নিলয়ের ফাঁসির রায় কার্যকর হয়েছে। হৃদের মুখে কোনোই অভিব্যক্তি প্রকাশ পেল না। এমন হবে যেন তার জানাই ছিল। সেই একই ভঙ্গিতে বসে আছে সে। মিটিং শেষে নিজের কেবিনে এসে বসলো রিধি। ফোনটা অন করতেই হৃদের মিসড কলের বহর। কল লিস্টে গিয়ে কল করলো কাঙ্ক্ষিত নাম্বারে। রিং হতেই ওপাশ থেকে কল রিসিভ হলো। সাথে সাথে কারো গম্ভীর রাশভারী আওয়াজ। মিসেস চৌধুরী। থমকালো রিধি। অপর পাশের ব্যক্তিটি যেন তারই ফোনের আশায় অধীর আগ্রহে বসেছিল। তাই তো কল করার সাথে সাথে রিসিভ করে তার অপর পাশের মানুষটির ব্যাকুল কণ্ঠস্বর। মিসেস চৌধুরী। থমকে গেল রিধি। হাত পা ঠান্ডা হয়ে গেল। ধক ধক করে শব্দ করে বিট করতে লাগলো হৃৎপিণ্ড। কি ছিল এটা? সময়টা যেন থেমে গেল। গলাটা যেন শুকিয়ে আসলো। এই নামে তো সে কখনো ডাকেনি। অপর পাশ থেকে মুচকি হাসলো হৃদ। হৃদের হৃৎপিণ্ডের থমকে যাওয়ার খবর যেন হৃদ নিজেও পেল। মিসেস চৌধুরী আছেন আপনি, নাকি রেখে দেব? অপর পাশে আবার নিশ্চুপতা বিরাজ করছে। হৃদ নিজেই আবার বলল, আই লাভ ইউ মিসেস চৌধুরী। হৃদির মনে হলো কানের মধ্যে যেন কেউ বরফের টুকরো ঢেলে দিয়েছে। কি বলবে কি করবে তৎক্ষণাৎ হৃদির মস্তিষ্কে ধরা দিল না। কিছু না ভেবেই কান থেকে ফোনটা নামিয়ে কল কেটে দিল। হৃদির এমন কাণ্ডে হৃদ হাসবে না কাঁদবে বুঝল না হৃদ। ফোনের দিকে এক নজর চেয়ে মুচকি মুচকি হাসল সে। তারপর ফোনটা পকেটে পুরে শীষ বাজাতে বাজাতে হাত দিয়ে চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে করিডোরে দিয়ে নিচে নামতে লাগলো। রিধি ফোনটা ডেস্কের উপর রেখে বুকে হাত দিল। এই একটা শব্দ বুকে কম্পন বাড়িয়ে দিল। কি ছিল তাতে? এক সমুদ্র নেশা নাকি এক মহাসাগর আসক্তি? চোখ বুঝতেই হৃদের কথাগুলো কানে বাজতে লাগলো রিধির। মুচকি হাসি রিধির ঠোঁটের কোণে। এ হাসি তৃপ্তি কিংবা হয়তো প্রাপ্তির। হৃদ নিচে নামতেই সোহান রিসা এসে হৃদকে জড়িয়ে ধরল। হতবাক হয়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে হৃদ।
হঠাৎ এভাবে জড়িয়ে ধরার মানে বুঝল না হৃদ। ড্রয়িং রুমে ইতিমধ্যে হাজির হয়েছে অয়না চৌধুরী, ইরিনা চৌধুরী, অয়না চৌধুরী সহ বাড়ির সকলে। রিশা হৃদকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ইউ আর গ্রেট ভাইয়া, ইউ আর গ্রেট। হৃদ ভ্রু কুচকে তাকালো রিশার দিকে। সোহানা উৎসাহিত কণ্ঠে বলে উঠল, ও ভাইয়া, তুমি তো কালাম করে দিয়েছো। অয়না চৌধুরী, ইরিনা চৌধুরী হাসি মুখে হৃদের দিকে তাকালো। এমন সময় বাড়িতে প্রবেশ করলো এসিপি আকরাম হাসান। এমন সময় এখানে এসিপি আকরাম হাসানের আগমন মোটেই কাম্য ছিল না হৃদের কাছে। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি বেশ খুশি। হৃদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, কংগ্রেচুলেশনস মিস্টার রিশাদ চৌধুরী হৃদ। এই বছর সারা দেশে সাহসিকতায় বেস্ট অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়েছে আপনাকে। বেস্ট অফিসারের স্বর্ণপদক দেওয়া হচ্ছে আপনাকে। মুচকি হেসে এসিপি স্যারের সাথে হাত মেলালো হৃদ। ঠোঁটের কোণেই হাসি রেখে হৃদ বলল, থ্যাঙ্কস এসিপি স্যার। এসিপি আকরাম হাসান হাত দিয়ে নিষেধ করার ভঙ্গিতে বলল, এসিপি স্যার নয়, এক্স এসিপি। হৃদ খানিক স্তব্ধ হয়ে চেয়ে রইল আকরাম হাসানের পানে। এক্স এসিপি মানে বুঝল না হৃদ, তাই প্রশ্ন করলো। সামনে দাঁড়ালো উজ্জ্বল ঝলমলে পিতৃতুল্য লোকটির পানে। এক্স এসিপি মানে? আজ যেন খুশিতে ফেটে পড়ছেন আকরাম হাসান। পকেটে হাত গুজে স্টাইল নিয়ে দাঁড়িয়ে তিনি বললেন, কি ভেবেছো সিক্রেট শুধু তুমি রাখতে পারো? মনে রেখো আমি তোমার স্যার। আকরাম হাসানের কথার মানে কিছু বুঝতে না পেরে শান্ত মুখে তাকিয়ে বোঝার চেষ্টা চালালো কি বলতে চাইছে আকরাম হাসান। হৃদের এমন মুখভঙ্গি দেখে আকরাম হাসান হো হা করে হেসে উঠলেন। হৃদের কথা চাপড়ে বলল, আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের নিউ এসিপি হচ্ছে রিশাদ চৌধুরী হৃদ। আমি তোমার বিশ্বাস করি আর জানি তুমি এই পদের যোগ্য, আর তাই আমরা বোর্ড থেকে প্রশাসনিক মিটিংয়ে তোমাকে নতুন এসিপি হিসেবে বেছে নিয়েছি। এবারে বৃদ্ধ মানুষটার কাঁধ থেকে বড় একটা বোঝা নামানোর পালা। এখন আমি স্বস্তিতে রিটায়ারমেন্ট করতে পারবো। তারপর বাড়ির সকলের দিকে তাকিয়ে বলল, আর আজকে হৃদের নতুন এসিপি হয় এবং আমার রিটায়ারমেন্টের জন্য বড় একটা পার্টি থ্রো করা হবে, হ্যাঁ, যেখানে আপনাদের সকলকে ইনভাইট করা হচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই আসবেন। তারপর ইস্তিয়াক চৌধুরী এবং অয়ন চৌধুরীর সাথে হ্যান্ডশেক করে বের হয়ে গেলেন আকরাম হাসান। ইরিনা চৌধুরী এসে ছেলের কপালে চুমু খেয়ে প্রাণ ভরে দোয়া করলেন। অয়ন চৌধুরী অয়না চৌধুরী জড়িয়ে ধরে হৃদকে দোয়া করে দিলেন। হালকা মিষ্টি কালারের জর্জেট শাড়ি পরেছে রিধি, ঠোঁটে মিষ্টি কালারের লিপস্টিক, কানে সাদা পাথরের কানের দুলগুলো ঝলমল করছে। খোলা চুলগুলো বাতাসের আদলের উষ্ণ পরশে দুলে দুলে উঠছে। নাকের নোসপিনটা শুভ্র মুখটার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। খোলা চুলগুলো বাতাসের আদলে উষ্ণ পরশে দুলে দুলে উঠছে। নাকের নোসপিনটা শুভ্র মুখটার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। উজ্জ্বল ফর্সা মেয়েটির সৌন্দর্য চোখে লাগার মতো। হাতে হৃদের দেওয়া ব্রেসলেট পরে শাড়ির কচি ঠিক করতে করতে ঘরে এলো রিধি। ঘরে আসতেই চোখ কপালে রিধির। কাবার থেকে একটা একটা করে শার্ট বিছানার উপর ফেলছে হৃদ। পরনে শুধু ট্রাউজার। বুক পিঠে পানির ছিটে ফোঁটা লেগে আছে। চুল দিয়ে টুপটুপ পানি পড়ছে। দেখে বোঝাই যাচ্ছে শরীর ভালো করে মোছেনি হৃদ। উল্টো দিকে ঘুরে কাবার্ডের জামা কাপড় এলোমেলো করছে হৃদ। বিছানা থেকে টাওয়াল নিয়ে হৃদের দিকে এগিয়ে গেল রিধি। হৃদের দৃষ্টি আকর্ষণ করতে খুব খুব করে শব্দ করলো রিধি। হৃদ পেছনে তাকালে রিধি বলল, শরীরে মাথায় পানি লেগে আছে, ভালো করে মুছে নিন, না হলে ঠান্ডা লাগবে। রিধি মেঝের দিকে তাকিয়ে আছে। বিনা বাক্যে টাওয়ালটা নিল হৃদ। হাত থেকে টাওয়ালটা নিয়েই ঘর থেকে বের হওয়ার জন্য উদ্যত হলো রিধি, কিন্তু তার আগেই রিধির হাত ধরে রিধিকে থামিয়ে দিল হৃদ। প্রশ্নবোধক চোখে হৃদের দিকে তাকালো রিধি। পাকা হাসলো হৃদ। তা দেখে রিধি পুনরায় দৃষ্টি সরিয়ে অন্য দিকে তাকালো। হৃদ হালকা একটু এগিয়ে আসে। হৃদের তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে রিধির দিকে। শিউরে উঠল রিধি, সর্বাঙ্গ শিরশিরিয়ে উঠল তার। রানী সাহেবা। হৃদের প্রতি উত্তরে ছোট্ট করে জবাব দিল রিধি। হৃদ আস্তে করে উচ্চারণ করলো সেই ম্যাজিক্যাল ওয়ার্ড, আই লাভ ইউ। নিজেকে সামলে নিল রিধি। ঠোঁটের কোণে শয়তানি হাসি। হৃদকে লেকফুল করে বলল, থ্যাংক ইউ।
থতমত খেয়ে হাতের বাঁধন ঢিলে হয়ে গেল হৃদের। সেই সুযোগে নিজেকে হৃদের থেকে ছাড়িয়ে নিল রিধি। হৃদ এখনো নির্বাক হয়ে রিধির দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে উঠল রিধি। রিধি যে সুযোগ বুঝে তার থেকে মজা নিচ্ছে বেশ ভালোই বুঝল হৃদ। হতাশার নিঃশ্বাস ফেলে অন্যদিকে তাকালো সে। বিছানা থেকে হালকা মিষ্টি কালারের শার্ট এনে হৃদের দিকে বাড়িয়ে দিল রিধি। ঠোঁটের কোণে হাসি রেখে বলল, নিন, শার্টটা পরে নিন। নাক মুখ কুঁচকে ফেলল হৃদ। রিধির হাত থেকে শার্ট নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে বলল, কেমন রিধি, তুমি কখনো দেখেছো আমাকে এরকম লাইট কালার শার্ট পরতে? আমার জুনিয়ররা দেখলে কি বলবে? মুখটা ছোট্ট করে ফেলল রিধি। বিছানা থেকে শার্টটা নিয়ে বলল, কি বলবে? পরে নিন না প্লিজ, আমি বলছি আপনাকে অনেক সুন্দর লাগবে। হৃদ নিরস কণ্ঠে বলল, জেদ করো না রিধি, না মানে না। হৃদকে মুখ ভেঙচি কেটে বিছানায় পায়ের উপর পা তুলে বসলো রিধি। কোলে সেই মিষ্টি রঙের শার্ট, কাবার থেকে একটা হোয়াইট কালারের শার্ট বের করলো হৃদ। শার্টটা গায়ে দিয়ে বোতাম লাগাতে গিয়ে দেখলো উপরের দুইটা বোতাম নেই। বিরক্ত হয়ে শার্টটা পুনরায় খুলে কাবার্ডে হাত দিল। একটা ব্ল্যাক কালারের শার্ট বের করে রিধির দিকে আর চোখে তাকিয়ে পড়তে লাগলো। রিধি তার দিকে তাকিয়েই মুচকে হাসছে। হৃদ দৃষ্টি সরিয়ে বোতামগুলো লাগাতে গেলে দেখলো এটারও দুইটা বোতাম নেই। ভ্রু কুচকে রিধির দিকে ছোট্ট ছোট্ট করে তাকালো হৃদ। রিধি মুখের হাসি লুকাতে মুখে হাত দিয়ে রেখেছে, তাই স্পষ্ট দেখতে পেল হৃদ। রিধির হাসি আরো চওড়া হলো। হৃদ শার্টটা খুলে কাবার্ডে রেখে অন্য শার্টগুলো দেখলো। সে যে রঙের শার্ট পরে সবগুলো শার্টেরই একই হাল। হৃদ দুইটা শার্ট দুই হাতে ধরে রিধিকে দেখিয়ে বলল, এগুলোর অবস্থা এমন হলো কি করে? নিমেষেই হাসি থামিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল রিধি। নিজের হাতে থাকা শার্টটা বিছানায় রেখে হৃদের হাত থেকে শার্ট নিয়ে অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কিন্তু এগুলোর বোতাম কই? রিধির সিরিয়াস মুখটা যেন হৃদের সন্দেহ বাড়িয়ে দিল। রিধির হাত থেকে শার্টটা নিয়ে বলল, আমি জানি সব তোমার বাদরামি। রিধি মুখে রাগী ভাব নিয়ে বলল, কি আমি বাদরামি করি? ওই মাঝে মাঝে আর কি। এনিওয়ে, তুমি যদি ডালে ডালে চলো, আমি চলি পাতায় পাতায়। পেছন থেকে শার্ট দুইটা কাবার্ডে রেখে একটা টি শার্ট পরে নিল হৃদ। পিছনে ঘুরে হৃদকে টি শার্ট পরতে দেখে মাথায় আগুন লেগে গেল রিধির। সামনের টেবিল থেকে কাঁচি এনে টি শার্টের মাঝ বরাবর কেটে ছিঁড়ে ফেলে সেটা মেঝেতে ছুঁড়ে মারল। বাকহীন হৃদ রিধির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হলো এটা? রিধি বিছানা থেকে নিজের দেওয়া শার্টটা এনে নিজেই হৃদকে পরিয়ে দিল। তারপর কলার ধরে টেনে পা জমিয়ে হালকা উঁচু হয়ে হৃদের বরাবর হয়ে রিধি বলল, আপনি যদি পাতায় পাতায় চলেন না মহারাজ, আমি তাহলে আপনার শিরায় শিরায় চলি। তারপর মুচকি হেসে হৃদকে টাই পরিয়ে ব্লেজারটাও নিচু হাতে পরিয়ে দিল। হৃদ এতক্ষণ চুপচাপ রিধির কাণ্ড কারখানা উপভোগ করছিল। রিধি ফোন হাতে নিতে নিতে বলল, চলুন তাড়াতাড়ি, সবাই চলে গেছে, এখন আমারই বাকি আছে। রিধি দরজা খুলে চলে যেতে নিলেই রিধির হাত ধরে হ্যাচকা টান মারল হৃদ। টাল সামলে উঠতে না পারায় রিধির পিঠ এসে ঠেকল হৃদের বুকে। শিরশির করে উঠল রিধির দেহখানা। শরীরের প্রতিটি পশম যেন দাঁড়িয়ে গেল। অনুভূতিরা ঘিরে ধরল তাকে। রিধির ঘাড় থেকে চুল সরিয়ে চুমু খেলো হৃদ। কেঁপে উঠল রিধি, হাত দুটো মুঠো করে নিল। চোখ বুঝতেই অনুভব করলো কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। না দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে, না ছুটে পালিয়ে যাওয়ার শক্তি। অসার ভঙ্গিতে ঠায় দাঁড়িয়ে রইল রিধি। পেছন থেকে রিধিকে দুই হাত দিয়ে রিধির শাড়ির কুচিতে হাত দিল হৃদ। নিমেষেই চোখ দুটো খুলে বড় বড় করে ফেলল রিধি। হৃদের হাতের উপর হাত রেখে হৃদের হাত সরানোর চেষ্টা করে থমথমে মুখে বলল, কি করছেন কি? রিধির হাত নিচের হাত থেকে ছাড়িয়ে নিল হৃদ। এক টানে শাড়ির কুচি খুলে নিচে হাতে নিয়ে নিল। তারপর ধপ করে ছেড়ে দিতেই রিধির গোছানো কুচি কুচি এলোমেলো হয়ে যাওয়া মেঝেতে লুটিয়ে পড়ল। হৃদ রিধির ঘাড়ে হালকা কামড় দিয়ে বলল, এতক্ষণে আমাকে এত জ্বালালে, তোমার কি মনে হয় আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? এত সুন্দর করে শাড়ি পরেছিল রিধি, এখন অগোছালো কুচির দিকে তাকিয়ে অসহায় মুখ করে হৃদের দিকে সরে এসে কুচি ঠিক করতে উদ্যত হলো রিধির। রিধিকে থামিয়ে দিল হৃদ। রিধির চুলের সুবাস নিয়ে চুমু খেয়ে বলল, নড়তে পারবে না। এলোমেলো যখন আমি করেছি, গুছিয়েও আমি দিব।
অদ্ভুত অনুভূতি, শিহরণ ঘিরে ধরল রিমিকে। কাপা কাপা স্বরে আস্তে করে বলল, আমি ঠিক করে নিতে পারবো। নিজেদের মধ্যে দূরত্ব না থাকায় সেই সুর শুনতে পেল হৃদ। হৃদের কথা নাকচ করে বলল, আমি জানি তো তুমি পারবে, কিন্তু আমি তো তোমাকে পারতে দিব না। আমার বউ আমাকে শার্ট পরিয়ে টাই ব্লেজার পরিয়ে দিল, তো একজন দায়িত্বশীল স্বামী হিসেবে আমার তো উচিত আমার বউয়ের শাড়ির কুঁচি ঠিক করে দেয়া। হৃদি কপট রাগ নিয়ে বলল, তাই বলে শাড়ির কুচি খুলিয়ে তারপর গুছিয়ে দেওয়ার লজিকটা কেমন? হৃদ গম্ভীর কণ্ঠে যুক্তি দিয়ে বলল, বউ যখন বেশি বাঁদরামি করে তখন বউদের শান্ত করার জন্য এইভাবে কুচি খুলিয়ে ঠিক করতে হয়, তাহলেই সব বাঁদরামি ছুটে গিয়ে বউ কাবাকাবি শুরু করে। ও হে মূর্খ রমণী, এটাই জানো না? হৃদি ঘাড় বাঁকিয়ে হৃদের দিকে করে তাকালো। তা লজিকটা কার? হৃদ নিজেকে দার্শনিক প্রমাণ করার মতো করে বলল, আপনি দেখছি কিছুই জানেন না মূর্খ রমণী। লজিকটা স্বামীদের গুরু, ঋষাদ চৌধুরী হৃদের। হৃদি বুঝতে পারার ভঙ্গি করে বলল, ও তাই বুঝি। হৃদ একটু একটু করে রিধির কুচি ঠিক করতে করতে বলল, তাই। শাড়ির কুচি গুছিয়ে নিয়ে রিধির কোমর গুজে দিল হৃদ। পুনরায় কেঁপে উঠল রিধি। হৃদ ঘোর লাগা কণ্ঠে বলল, মিসেস চৌধুরী, আই লাভ ইউ। মুচকি হাসল রিধি। হৃদের থেকে সরে এসে হৃদের সামনে দাঁড়িয়ে রিধি বলল, ওকে, থ্যাংক ইউ। হৃদ মুখটা অসহায়ের মতো করে বলল, প্লিজ রিধি, থ্যাংক ইউ বলার মতো কিছু বলিনি আমি তোমাকে আই লাভ ইউ বলেছি। রিধি পিঞ্চ মেরে মজা নিয়ে বলল, ইয়া আই নো, থ্যাংক ইউ। কথাটা বলেই ঘর থেকে বের হয়ে আসতে নিল রিধি। এমন সময় পেছন থেকে হৃদ উচ্চ স্বরে বলল, আই লাভ ইউ রিধি। রিধিও উচ্চ স্বরে বলল, থ্যাংক ইউ। পেছনে দাঁড়িয়ে হৃদ মুখটা গোমরা করে বলল, স্টপ রিধি। পায়ের গতি আপনা আপনি থেমে গেল রিধির। পেছনে ঘুরে ওদিক হয়ে দাঁড়িয়ে ভ্রু কুচকে বোঝালো কি হয়েছে। হৃদ উত্তর পাওয়ার তীব্র প্রত্যাশা নিয়ে বলল, রিধি, আমি আই লাভ ইউ বলেছি। রিধি খামখেয়ালির স্বরে বলল, তো? হৃদির মুখে এমন ছোট্ট উত্তর যেন হৃদের তৃষ্ণা মিটল না। মুখটা অন্ধকার করে হতাশাময় প্রতিবাদী স্বরে বলল, তো মানে? আমি আগেও তোমাকে আই লাভ ইউ বলেছি, বাট তুমি উত্তর দাওনি। রিধি, তুমি উত্তর দেবে নাকি আমি? হৃদি ভ্রু নাচিয়ে মুচকি হেসে বলল, নাকি আপনি? নাকি আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব, তখন কিন্তু খুঁজলেও পাবে না আমাকে। উত্তর দিবে নাকি? হৃদকে থামিয়ে রিধি বলল, ওকে, বলো। আই লাভ। অধীর আগ্রহে রিধির দিকে তাকিয়ে রিধি পুনরায় খিলখিলিয়ে হেসে বলল, রিধি। এটা কি হলো? আমি কিন্তু সত্যি। এগিয়ে এসে হৃদের হাতে আঙ্গুল দিয়ে হৃদকে থামিয়ে দিয়ে বলল, আর একটাও কথা না। লিসন মিস্টার ঋষাদ চৌধুরী হৃদ, পৃথিবীর যে কোণে যান না কেন সেখান থেকেই খুঁজে নিয়ে আসবো। আমার থেকে দূরে এক পাও যেতে দিতে পারবে না। আর রইল বাকি আপনার উত্তর পাওয়ার কথা। তাহলে শুনুন, আই লাভ ইউ বলা যতটা সহজ, আমি তোমাকে ভালোবাসি বলাটা ততটাই কঠিন। কারণ ভালোবাসি কথা বুকের এই হৃৎপিণ্ডকেও নাড়িয়ে দেয়। তাই যেদিন বলবেন আমি তোমাকে ভালোবাসি, সেদিন নিজের উত্তরটাও পেয়ে যাবে। হৃদের দৃষ্টি সীমানার আড়াল হয়ে গেল রিধি। হৃদ ঠাই দাঁড়িয়ে মুচকি হেসে রিধির পিছু নিল। রাজধানীর সবচেয়ে পুরনো 5 তারকা হোটেল শেরাটন। হোটেলটি সরকারি মালিকানাধীনে এসে রূপসী বাংলা হোটেল নামে কার্যক্রম পরিচালনা শুরু করে। পরে আন্তর্জাতিক চেইন হোটেল কর্তৃপক্ষ একে ইন্টারকন্টিনেন্টাল নামে পরিচালনার সিদ্ধান্ত নেয়। হোটেলটিতে বলরুম, রেস্টরুম, ক্যাফে, বার, লাউঞ্জ, গার্ডেন, পার্কিং, আউটডোর গেমস, হেলথ ক্লাব সহ নানা সুবিধা রয়েছে। সেখানেই বেশ নান্দনিক রূপে সজ্জিত হয়েছে সাহসী অফিসারের স্বর্ণপদক দেওয়ার অনুষ্ঠান। ক্যামেরাম্যান, নিউজ রিপোর্টারদের দিয়ে ভর্তি সম্পূর্ণ এরিয়া। সিনিয়র অফিসার এবং মন্ত্রী মহোদয়দের নিরাপত্তার স্বার্থে রয়েছে আর্মি, র্যাব, পুলিশ অফিসারদের ব্যারিকেড, সমাবেশ বহর। ভিড় ঠেলে ঠুলে 10 মিনিটের পথ আধা ঘন্টায় পৌঁছল হৃদ। পাশেই রিধি বেশ বিরক্তি নিয়ে বসে আছে। ওভার সাউন্ড তার মোটেও সহ্য হয় না, কিন্তু ব্যস্ত ঢাকায় এটা নতুন কিছু নয়। হৃদ গাড়ি থেকে নেমে অপর পাশের দরজা খুলে হাতটা রিধির দিকে এগিয়ে দিল। বিরক্তিতেও হাসি দেখা দিল রিধির মুখে। হাসি মুখে হৃদের হাতটা ধরে গাড়ি থেকে নামতেই
কোথা থেকে এক ঝাঁক ক্যামেরাম্যান রিপোর্টার এসে হাজির হলো। তাদের ভিড় ঠেলে ভিতরে যাওয়া অসম্ভব এখন। একের পর এক প্রশ্ন করে চলেছে তারা। কয়েক সেকেন্ডেই কয়েকজন আর্মি সদস্য এগিয়ে এসে হৃদ আর রিধিকে গার্ড দিয়ে ভিতরে নিয়ে গেল। প্রবেশদ্বারে হৃদকে দেখে এগিয়ে গেলেন এসিপি আকরাম হাসান। ভদ্রলোকের মুখে যেন আজ হাসি ধরে না, বেশ প্রাণবন্ত আজ তিনি। হয়তো নিজের এমন গুরু দায়িত্ব সঠিক ব্যক্তিটিকে অর্পণ করতে পেরেই তার এত উৎসাহসিকতা। ছোট বড় সিনিয়র জুনিয়র অফিসার, মন্ত্রী, মিনিস্টার সকলেই বাহবার সমুদ্রে ভাসিয়ে দিচ্ছে হৃদকে। তবে হৃদ বেশ স্বাভাবিক ভদ্রতার খাতিরে কথা বলার সময় হঠাৎ তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা যাচ্ছে। এই যা। হৃদকে সকল অফিসার, মন্ত্রী, মিনিস্টারদের মধ্যে রেখে পরিবারের সকলের মাঝে এসে অনুষ্ঠান স্পটে বসল রিধি। 10 মিনিটের মাথায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হলে সকলেই হলরুমে এসে হাজির হয়।